আচ্ছা, ম্যাথস আউটপুটে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। আচ্ছা, আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার নিয়ে আমরা আলোচনা করছি। আজকে যে সেটটি দেখব সেটি হচ্ছে 9 নম্বর সেট। সেটা তোমাদের 259 নম্বর পেজে রয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে বলছে এক্স মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে এত টাকার ওয়াই মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে, যেখানে ওয়াই এক্সের থেকে বেশি। এই অঙ্কটা একটু অন্যরকম দিয়েছে, এর আগের অঙ্কগুলো সম্পূর্ণ অন্যরকম ছিল। বার্ষিক 10% মানে কি, মানে হচ্ছে এক বছরে 10%, মানে 12 মাসের 10% সুদের হার। তাহলে আমি বলতে পারি এক মাসে সুদের হার কত হবে, 10/12% ঐকিক নিয়মে। এবার বলছে এক্স মাস অন্তর দেয়, তাহলে এক্স মাসে সুদের হার কী হবে, তাহলে এক্স মাসে হবে 10 × X/12 হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এত পার্সেন্ট হয়ে যাবে। তার মানে সুদের হার বা আর আমি এইটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমি সুদের হার বা আর আমি এইটা পেয়ে গেলাম। এবার দেখো বলছে ওয়াই মাসের সমূল চক্রবৃদ্ধি, টোটাল ওয়াই মাস, এবারে এক্স মাস অন্তর সেটা রিপিট হচ্ছে। আগে যেমন এক বছরে হতো, এখানে এক্স মাস অন্তর হচ্ছে। তাহলে এইখানে টোটাল সময় বের করার যে নিয়ম সেটা হচ্ছে y/x করতে হবে। টোটাল যে মাসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ওয়াই, আর কতক্ষণ ছাড়া হচ্ছে চেঞ্জ হচ্ছে না, এক্স ছাড়া, এক্স মাস অন্তর, তাহলে এখানে হবে এক্স, এটা হয়ে গেল এন, ঠিক আছে। এবারে তোমরা জাস্ট কী করবে, এখানে মানগুলো বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো পি, পি মানে কি মূলধন, এই যে মূলধন দেওয়া আছে 1000, তাহলে এখানে লিখবে 1000। আচ্ছা, এখানে লিখবে 1 প্লাস, এবার দেখো আর আমরা বের করে রেখেছি, তাহলে 10 × X/12, তাহলে 10 × X/12, নিচে হবে কত 100, আর উপরে এন, এনের জায়গায় যে বের করে রেখেছি y/x, ঠিক আছে। তাহলে দেখো কোন অপশানটা মিলছে, এখানে এটা হচ্ছে না, 10 × X/12, এটা অপশান বি, অপশান বি ফর বাহুবলী হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারা গেছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এইখানে এই অঙ্কটা দেখো, √2 - √5 এর পূরক করণীর সংখ্যা। দেখো, পূরক করণী বা অনুবন্ধী করণী যখনই বের করবে, দুটাই যদি রুট আকারে থাকে, দুটাই যদি অমূলদ পার্ট থাকে, তখন কিন্তু পূরক বা অনুবন্ধী করণী বের করতে পারবো না। তাহলে যখনই দুটো এরকম অমূলদ পার্ট দেওয়া থাকবে তখন পূরক করণী আমরা বের করতে পারবো না, তাই জন্য সংখ্যা হবে 0, ঠিক আছে। এবার বলছে এবিসি ত্রিভুজের এবি আর বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। আমি ছবিটা এঁকে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। দেখো, এবিসি একটা ত্রিভুজ, এখানে এবি আর এখানে বিসি, এই যে এখানে লম্ব সমদ্বিখণ্ডক মানে এইটা আর এইটা। এবার যখন একটা ও বিন্দুতে এসে মিশবে তখন কী হবে, তৃতীয় লম্ব সমদ্বিখণ্ডকও এখানে এসে যোগ হবে, ওই জন্য আমি আগে থেকে এঁকে রেখেছি। এবার দেখো বলছে বিওসি সমান 120 ডিগ্রি। বিওসি মানে বিওসি, তার মানে এই যে এই কোণগুলো টানতে হবে, ঠিক আছে। এই যে এইখান থেকে এই পুরোটা দেওয়া আছে কত, 120 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, তাহলে বিএসির মান চাইছে। বিএসি মানে কি, বিএসি মানে এই মানটা চাইছে, ঠিক আছে। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো এইখানে দুটো সরলরেখা এভাবে এসে কাটছে, মানে গুণিত চিহ্ন বা ক্রস হয়েছে, তার মানে এই কোণের বিপ্রতীপ কোণটা এইটা, উল্টো দিকটা। তাহলে এটা যদি 120 হয় তাহলে এইটাও কত হবে, 120 ডিগ্রি হবে। এবার দেখো এইটা হচ্ছে লম্ব আর এটাও লম্ব, তার মানে এই কোণটা কত, 90 ডিগ্রি। আবার এই কোণটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই একটা চতুর্ভুজ হয়ে গেল। দেখো এইটা এইখান দিয়ে, দাও আমি একটা কালার নিয়ে নিচ্ছি তাহলে বুঝতে পারবে, এইখান দিয়ে এইখান দিয়ে এলো, এইখান দিয়ে এইখান দিয়ে এলো, এইখান দিয়ে, দেখো একটা চতুর্ভুজ হয়ে গেছে। এবার চতুর্ভুজের চারটা কোণের যোগফল কত, 360 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল 120, এইটা হয়ে গেল 90, তাহলে 90 হয়ে গেল কত, 180। আর এই দুটো মিলে তাহলে 180 হবে। তাহলে এখানে যদি এটা 120 হয়ে যায় তাহলে এটা নিশ্চয়ই কত হবে, 60 ডিগ্রি হবে, তবেই তো 180 হবে। তাহলে এই কোণটার মান হবে কত, 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। কিছুই নয়, এখান থেকে জাস্ট একটা চতুর্ভুজ নিয়ে নিতে হবে। এইটার যেহেতু বিপ্রতীপ এইটা, এটা 120, এইটাও 120, এইটা 90, এইটা 90, তাহলে এই দুটোকে যোগ করলে 180 হয়ে গেল। তাহলে এই দুটোকে যোগ করলে নিশ্চয়ই 180 হবে, তবে 360 ভজবে। তাই জন্য কী হবে না, এটা যেহেতু 120 তাহলে এটা হবে 60, তবেই তো 180 ভজবে। বোঝা গেল। নেক্সট। এইখানে দেখো বলছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলি নিচের কোণটি হতে পারে না, এটা হবে ঋণাত্মক। কারণ তুমি দেখো সাইন থিটার মান যখন তুমি 0 থেকে 90 ডিগ্রি অবধি যাচ্ছ, সাইন থিটাকে যদি মনে করো, তাহলে জিরোর মান হয় 0, তারপরে হাফ, তারপরে 1/√2, এরকম বাড়তে বাড়তে চলে যায়। তাহলে 0 হয়, এই যে 0 আছে, তাহলে ধনাত্মক হয়, অসংজ্ঞাতও হয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন ট্যানের ক্ষেত্রে হয়, ঠিক আছে, অসংজ্ঞাত হয়, কিন্তু ঋণাত্মক কোথাও আমরা দেখতে পাই না। তাহলে সঠিক উত্তর হবে ঋণাত্মক। নেক্সট। আচ্ছা, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ আর তির্যক উচ্চতা হচ্ছে এল। তাহলে এইটা হচ্ছে তির্যক উচ্চতা সাইডেরটা, দেখো এটা হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে এটা দেওয়া আছে এল, আর এমনি উচ্চতা দেওয়া আছে এইচ। এবার দেখো বলছে ব্যাস, ব্যাস হচ্ছে আর একক, খুব ভালো করে খেয়াল করো, ব্যাস আর একক,
ব্যাস মানে এই পুরোটা, তাহলে ব্যাসার্ধ কী হবে r/2 হয়ে যাবে। এবার আমরা এখানে এটা যেহেতু সমকোণ, তাহলে আমরা বলেছিলাম যে এখানে পিথাগোরাসের উপপাদ্য লেগে যাবে। তাহলে এই l² সমান হবে h² প্লাস r/2 তার হোল স্কোয়ার। এবার দেখো আমি এইটাকে যদি যোগ করি তাহলে কি হবে, এখানে দেখো এইটা হবে 4, এই যে এইটা স্কোয়ার হয়ে গেলে 4 হয়ে যাবে, তাহলে নিচে লসাগু 4 নিয়ে নিলাম। এবার 4 তাহলে h² প্লাস এইটা হয়ে যাবে r², ঠিক আছে, কারণ এর নিচে 4 থাকবে, এটা r² থাকবে। এবার এখানে l²। এবার দেখো তাহলে এই 4টাকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে 4h² প্লাস r² সমান হবে 4l²। এবার দেখো তাহলে r² সমান কী বলতে পারি, 4l² ডান দিকে ছিল, এটা বাঁ দিকে চলে আসবে, বাঁ দিক থেকে ডান দিকে এলে -4h²। এবার দেখো 4 কমন হয়ে যাবে 4, তাহলে হবে l² মাইনাস h², তাহলে r² সমান হলো এইটা। ঠিক আছে, তাহলে কোন অপশানটা দেখো, অপশান ডি ফর দেবসেনা হবে সঠিক উত্তরে যেইটা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এই অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক, আমি বলেছিলাম আগে, পরপর 5টি স্বাভাবিক সংখ্যার গড় যদি 18 হয় তাহলে প্রথম পঞ্চম সংখ্যাটির গড় কত হবে। আমি কি বলছিলাম, গড় সবসময় মাঝেরটা হয়, তাহলে এটা 18, 5টা মানে কি এদিকেও দুটো আছে এদিকেও দুটো সংখ্যা আছে। এবার দেখো আমরা যদি লিখি তাহলে পরপর বলছে, তাহলে এটা বড়, তাহলে এটা হবে 19, এটা হবে 20, আর এদিকে কম হবে তাহলে এটা হবে 17, এটা হবে 16। এবার দেখো বলছে প্রথম আর পঞ্চম সংখ্যার গড়, তাহলে এইটা হচ্ছে প্রথম আর এটা পঞ্চম। এবার দেখো যদি একদম দুদিকে দুটো থাকে তাহলে সবসময় এইটাই গড় হবে, তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করবে 18 হবে। আবার যদি এই দুটোকে দেয় তখন যদি গড় বলে মাঝেরটাই হবে, তাহলে এখানেও 18 হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 18 হবে সঠিক উত্তর, অপশন বি ফর বাহুবলী হবে সঠিক উত্তর। নেক্সট 2 দাগের অঙ্ক। ঠিক আছে, আমরা একটু স্পিডে এগোচ্ছি কেন না, আরও অনেকগুলো সেট আছে করতে হবে, তারপর বইয়ের বাইরের যে অঙ্ক সেগুলো আমি করিয়ে দেবো। আচ্ছা, বার্ষিক 5% সরল সুদের হারে 2024 সালের 1 জানুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত 12,000 টাকার সুদ নির্ণয়ের ক্ষেত্রে সময়, এই ডাটাগুলো কোনো কাজেরই নয়, এই যে এত পার্সেন্ট কিছু দরকারই নেই, সময় চাইছে। তাহলে আমি দেখবো খালি 1 জানুয়ারি থেকে 15 মার্চ। দেখো জানুয়ারি মাসে কত দিন থাকে, জানুয়ারি মাসে থাকে 31 দিন। এবার দেখো সালটা যেহেতু 2024 লিপ ইয়ার, ফেব্রুয়ারিতে 28 দিন আর মার্চের 15 দিন, তাহলে যোগ করো 8 5 13 1 14 4, হাতে রইল 1, তাহলে 3 2 5 1 6 7 74, তাহলে সঠিক উত্তর হবে 74 দিন, 74 ডেজ। আশা করি বোঝা গেল। আচ্ছা নেক্সট, এবার বলছে এই অনুপাতটি লঘিষ্ঠ আকার হওয়ায় এইটা হলো, তাহলে প্রয়োজনীয় শর্ত কী। তাহলে দেখো কখন লঘিষ্ঠ আকার হয়ে পি কী হবে, যখন আর কেটে যাবে, তার মানে আর এর অস্তিত্ব থাকতে হবে। আর যদি 0 হয়ে যায় তখন কি হবে, তখন তো 0 হয়ে যাবে দুটাই, তাই জন্য এখানে আর এর মান নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, আর নট ইকুয়াল টু 0 হবে সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা 3 দাগের বলছে পরস্পর স্পর্শ করে নেই এমন দুটি বৃত্তের তির্যক, এই যে এইখানে দেখো আমি এঁকে রেখেছি, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, এখানে তির্যক মানে কি যে কোনাকুনি গেছে, তির্যক স্পর্শক। এবার এইখানে দেখো আমি যদি এইখান থেকে এগুলো আঁকি ব্যাসার্ধ, এখান থেকে দেখো এই ব্যাসার্ধটা গিয়ে এখানে লাগছে যেখানে মানে টাচ করছে, আর এই ব্যাসার্ধটা এসে এইখানে লাগছে। এবার দেখো এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ এরা পরস্পর কী হয়, সমান্তরাল হয়। কী হয়, সমান্তরাল, তোমরা দেখেই বুঝতে পারছো সমান্তরাল। ঠিক আছে, আমি এইখানে জাস্ট উত্তরটা বলে দিয়ে চলে যেতে পারতাম, আমি এঁকে দেখাচ্ছি যাতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 4 বলছে একই উচ্চতা আর একই ব্যাসার্ধ বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের আয়তন ড্যাশ গুণিত লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। আমরা কি জানি, লম্ববৃত্তাকার শঙ্কু কী হয়, চোঙের 1/3 হয়, তাহলে আমি যদি শঙ্কুর সঙ্গে 3 গুণ করি তাহলে চোঙের আয়তন পাবো, তাহলে এখানে 3 বসবে। ঠিক আছে, নেক্সট, ওটা আমাদের আগে হয়ে গেছে। আচ্ছা, আমাদের প্লেলিস্ট করা আছে, তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো এই ভিডিও ডেসক্রিপশানে ম্যাথের প্লেলিস্ট পাবে, ওখানে আগের সব ভিডিওগুলি পেয়ে যাবে। দেখো এবার বলছে এ বি পূরক কোণ, তার মানে এ প্লাস বি সমান কী লিখতে পারি, এ প্লাস বি সমান হবে 90 ডিগ্রি। আমি এখানে তুলে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। দেখো এইখানে পূরক কোণের ক্ষেত্রে সবসময় কী করবে, চেঞ্জ করবে, তাহলে cot 90 - a এটা কিসে চেঞ্জ হবে, এটা হবে tan a, কারণ cot tan a চেঞ্জ হয়, ইন্টু এটাও tan a চেঞ্জ হবে tan b, ইন্টু এটা যেমন ছিল তেমন রেখে দেবো, তাহলে cot, দেখো এ প্লাস বি এর মান কত, পূরক কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা লিখবো cot 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই cot a কে কী লিখতে পারি, 1/tan a লিখতে পারি, কারণ tan হচ্ছে cot-এর উল্টা, আবার এটাকে লিখতে পারি 1/tan b ক্রস। এবার দেখো এইখানে tan এর সঙ্গে tan কাটবে, আবার এই tan b এর সঙ্গে tan b কেটে যাবে, তাহলে পড়ে রইল কি শুধু cot 90, cot 90 মান কত হয়, 0 হয়। ঠিক আছে, তাহলে 0 হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, এটা হবে 0। ঠিক আছে, তো এবার দেখো এইখানে 6 দাগেরটা, এটা বলছে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় সমান ড্যাশ প্লাস বিচ্যুতির গড়, এটা হবে বিচ্যুতি প্লাস বিচ্যুতির গড়। এটা তোমাদের রাশিবিজ্ঞানের থিওরিটিক্যাল কোশ্চেন, আমি আর বলছি না ওটা। আচ্ছা, এবার 3 দাগের বলছে কোনো অংশীদারি কারবারে অংশীদারগণের নিজস্ব মূলধনের পরিমাণ যদি যে কোনো সময় সুবিধা মতো পরিবর্তন করা যায় তখন তাকে বলে সরল অংশীদারি কারবার। এটা মিথ্যা হবে, এটা সরল হবে না, এটা হবে মিশ্র। ঠিক আছে, আচ্ছা 2 দাগের
বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবিসি বাস্তব সংখ্যা দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই এই, আচ্ছা এইটা মিনিংলেস কোশ্চেন, ঠিক আছে, এর আমি কোনো উত্তর মাথামুন্ডু খুঁজে পাইনি। অনেক এরকম ভুলভাল কোশ্চেন এবিটিতে দেওয়া আছে, ঠিক আছে, ওটা ছেড়ে দাও। তারপরে দেখো বলছে যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দু, এইখানে দেখো আমি ছবিটা এঁকে রেখেছি, দেখো এই দুটি বিন্দু, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, সংযোজক সরল রেখাংশ মানে এইটা যে লাল কালার। এবার তার একই পাশে দুটো বিন্দু মানে এইটা আর এইটা। এবার দেখো ওরা বলে দিছে যে এখান থেকে এটা টানা হলো এরকম আর এটা টানা হলো, এইখানে যে কোণ আর এই কোণ দুটোই সমান বলেছে, তাহলে এটাও যদি এক্স হয় এটা হবে এক্স। তখন কী হবে না, এই দুটো বিন্দু একটা বৃত্তের মধ্যেই থাকবে, আমরা সেই উপপাদ্যতে দেখেছিলাম, ওরা ঘুরিয়ে দিয়েছে কোশ্চিনটা, ঠিক আছে। তাহলে যখনই কী হবে না এরকম হবে তখন তারা কী হবে, সমবৃত্তস্থ হবে, একই বৃত্তের মধ্যে অবস্থান করবে, তাহলে এটা হবে সত্য, ঠিক আছে, এটা সত্য হবে। চারেরটা দেখো বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। দেখো ঘনকের কর্ণ কী হয়, √3 ইন্টু বাহু, আমি যদি এ ধরে নিই √3 ইন্টু বাহু, আর একটা তল মানে কি, ঘনকের একটা তল মানে একটা স্কোয়ার, ঠিক আছে, বা বর্গ, তার কর্ণ কী হয় √2 ইন্টু বাহু √2a, তাহলে এটা হবে √2a। এবার এ কেটে যাবে, তাহলে হবে √3 ইজটু √2। আশা করি বুঝাতে পেরেছি। দেখো এখানে দেওয়া আছে √2 ইজটু √3, কিন্তু হচ্ছে √3 ইজটু √2, তাহলে এটা ভুল আছে, ঠিক আছে, তাহলে এটা ভুল, এখানে আমি ক্রস দিয়ে দিলাম, মিথ্যা। এবার দেখো পাঁচেরটা দেখো বলছে 1 ডিগ্রি গ্রেটার দেন 1 রেডিয়ান। আমরা জানি রেডিয়ান ডিগ্রির থেকে বড়, 1 রেডিয়ান সমান হয় 57 ডিগ্রি একটা সামথিং হয়, আর এটা মাত্র 1 ডিগ্রি, তাহলে এটাও ভুল দেওয়া আছে। এটা কী হবে, এদিক থেকে এইটা হবে, ঠিক আছে। আচ্ছা, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত বৃহত্তর সূচক ওজাইব আর ক্ষুদ্রতর সূচক ওজাইব পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজই হলো প্রদত্ত তথ্যের মধ্যমা। এটা সঠিক হবে, রাশিবিজ্ঞানের থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে, এটা সঠিক হবে। আমাদের দেখো আজকে ভিডিওটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমি এরকমই করবো পরেরগুলোতে, সব রেডি করে রাখবো যাতে তোমাদের সময় নষ্ট না হয়, ঠিক আছে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ টাটা বাই বাই।